প্রিয় ছাত্রছাত্রীরা, এই লকডাউন পরিস্থিতিতে আমরা আজকে সকলে গৃহবন্দী এবং গৃহবন্দী থেকেই আমরা আজকের তোমাদের যে পঠন পাঠন সেগুলো চালিয়ে যাবো আমরা। আমি মোহাম্মদ আলম, পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুলের বাংলা শিক্ষক। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর একটি কবিতা পড়ব। বেশ কয়েকদিন থেকে বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন অনলাইনে ক্লাস শুরু হয়েছে, সুতরাং আশা করি তোমাদের যে পাঠ্যসূচির দ্বিতীয় যে কবিতা সেটি এখনো করে উঠতে পারোনি। তাই আমরা আজকের আলোচনার বিষয় হল শিকার কবিতাটি। জীবনানন্দ দাশের লেখা। তোমাদের পাঠ্যসূচির দেখবে যে দ্বিতীয় যে কবিতা সেটি হচ্ছে শিকার। খুব সংক্ষিপ্তভাবে আমরা আজকে এই শিকার কবিতার প্রেক্ষাপট এবং তা থেকে যে ধরনের ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আসে, বহু বিকল্পনীয় প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ধর্মী কিছু প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে প্রথমে আমরা কবির সম্পর্কে দু চারটি কথা। তোমরা নাম শুনেছ নিশ্চয়ই, অবশ্যই শুনবে। বাংলার বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। তিনি পূর্ববঙ্গে, অধুনা পূর্ববঙ্গ অর্থাৎ বরিশালে তার জন্ম হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আমরা তাকে দেদীপ্যমান হিসেবে জ্বলতে দেখি। এই কবিকে আমরা অনেক সময় কি নামে ডাকি? রূপসী বাংলার কবি নামেও ডাকি। তো যাই হোক, আমরা আমাদের যে আলোচ্য কবিতাটি, এই আলোচ্য কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1349 বঙ্গাব্দে বনলতা সেন নামের একটি কাব্যগ্রন্থে। পরবর্তীকালে 1351 বঙ্গাব্দে এই কবিতাটি লেখকের আরেকটি কাব্যগ্রন্থ মহাপৃথিবীর মধ্যে অন্তর্গত হয়। সুতরাং পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে যে শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তোমরা যদি বনলতা সেন লেখো তবুও নম্বর পেয়ে যাবে, অথবা তোমরা মহাপৃথিবী লিখলেও নম্বর পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এই কবিতাটি, শিকার কবিতাটি একটি রূপক ধর্মী একটি কবিতা। রূপক ধর্মী কবিতা বলতে আমরা কি বুঝি সংক্ষিপ্তভাবে তোমরা একটু জেনে নাও। রূপক হচ্ছে যে একটি কাহিনী, যখন একটি কাহিনী উপস্থাপিত করেন লেখক বা শিল্পীরা এবং তার পাশাপাশি সমান্তরালভাবে ফল্গু ধারার মতো আরেকটি কাহিনী প্রবাহিত হয়, যা বুদ্ধিমান পাঠক সহজে উপলব্ধি করতে পারে। সুতরাং এই শিকার কবিতাটি একটি বিষয়বস্তু উপস্থাপিত হয়েছে, যে বিষয়বস্তুটি আমরা পাঠকালীন আমরা ছোট ছোটভাবে ব্যাখ্যা করব। তার পাশাপাশি তিনি একটি সমাজ মানুষকে একটি বৃহত্তর ক্ষেত্রের যে সমস্যা, সে সমস্যার কথা তিনি তুলে ধরেছেন। যাই হোক, সেই কারণে আমরা এই কবিতাটিকে আমরা বলব রূপক জাতীয় একটি কবিতা। এর মধ্যে আমরা বিভিন্ন অলঙ্কারের মিশ্রণও দেখতে পাই। সেখানে বেশ কিছু উপমা এবং বেশ কিছু প্রতীকের মধ্য দিয়ে কবিতার এই গভীর বক্তব্যকে তুলে ধরেছে। সে বিষয়গুলো আমরা কবিতা আলোচনা কালে আমরা সেগুলো বলব। তো যাই হোক, কবিতা শুরু হয়েছে এখানে। তোমরা পাঠ্যপুস্তকটা যখন এই ভিডিওটি দেখবে তখন পাঠ্যপুস্তক সামনেই রাখবে আশা করি। সুতরাং প্রথমেই দেখবে যে একটা ভোর দিয়ে কবিতাটি শুরু হয়েছে। এখানে কবিতার শুরু একটি ভোর এবং পরবর্তী ক্ষেত্রে দেখবে আরেকটি ভোরের কথা বলা হয়েছে। এই প্রথম ভোরের যে অনুষঙ্গ কবি তার কবিতায় তুলে ধরেছেন, সেটা হলো প্রাকৃতিক নৈসর্গিক যে সকাল। আমরা যখন রাত্রি প্রায় শেষ এবং সকাল হতে চলেছে, তার মধ্যবর্তী যে সময়টা, কত আলো এবং কত আধার দেখা যায়, সেই সময়টার কথা তিনি এখানে তুলে ধরেছেন। তোমরা বই খুলে দেখবে যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে ভোর। সেখানে কবি বর্ণনা করেছেন
আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোড়ার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে ঢেলেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। অর্থাৎ এখানে দেখো একটা সকালের কথা, একটা ভোরের কথা কবি এখানে উল্লেখ করছেন। যে ভোরের কি হয়েছে? আকাশের রং ঘাস ফড়িংয়ের মতো কিন্তু নীল। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কেন বলছেন? ঘাস ফড়িং তোমরা দেখেছো, ঘাস ফড়িংয়ের গোটা দেহটা সবুজ, কিন্তু তার পেটের মাঝখানে একটা নীল রং থাকে। তো সেই কারণে আকাশটা নীল এবং গোটা জঙ্গলটা, বনটা, চারিদিকটা, বিশেষ করে পেয়ারা গাছ এবং নোনার গাছ। পেয়ারা গাছ তো তোমরা সবাই জানো, কিন্তু নোনার গাছ হচ্ছে এক জাতীয় আতা ধরনের এক জাতীয় ফলের গাছ। এর পাতাগুলো কিন্তু সবুজ, অর্থাৎ গোটা বনটা সবুজ। তার মাঝখানে আকাশটাকে ওই নীল ফড়িংয়ের পেটের মধ্যে যে নীল রঙের সঙ্গে লেখক কিন্তু তুলনা করেছেন। আর তিনি কি বলছেন? সেই নীল আকাশে একটি তারা এখনো আকাশে রয়েছে। এই তারাটি কি তারা? এই তারাটি হচ্ছে সুখ তারা বলি যাকে আমরা, সন্ধ্যেবেলায় যাকে সন্ধ্যা তারা বলি, এবং সকালের দিকটাই আমরা ধ্রুব তারা হিসেবে আমরা দেখি। এই তারাটি কিন্তু আকাশে এখনো রয়েছে। কিভাবে? রাত্রি হয়ে গেছে, রাত্রি চলে গেছে, রাত্রির অবস্থান, নতুন সকাল। সেই নতুন সকালের আগে এই তারাটি, সমস্ত নক্ষত্র কিন্তু ম্লান হয়ে গেছে, কিন্তু তারাটি এখনো টিমটিম করে চলছে। এই তারাটির সঙ্গে লেখক দুটো অনুষঙ্গ ব্যবহার করেছেন। দেখো, একটি হচ্ছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। তোমরা জানো যে সাধারণভাবে পাড়াগার মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়, সুতরাং বাসর ঘরে সে অপেক্ষারত তার প্রিয়ের জন্য। অর্থাৎ বিবাহের পরে যে বাসর সজ্জা হয়, বাসর ঘর হয়, সেখানে লাজুকভাবে সেই মেয়েটি যেন অপেক্ষা করছে তার প্রিয়ের জন্য। আরেকটি কিভাবে অনুষঙ্গ কবি এখানে ব্যবহার করেছেন, এখানে তিনি দেখিয়েছেন, বলছেন, অর্থাৎ এখানে একটা রোম্যান্টিক বিষয় তিনি উপস্থাপন করেছেন। সেই রোম্যান্টিক বিষয়টা কি? তিনি যেন হাজার হাজার বছর আগে মিশরের কোনো মানবী তার গলার যে পুঁথি, সেই পুঁথিকে, অর্থাৎ মুক্তার পুঁথি, যেন তার নীল মদের গ্লাসে রেখেছিল। আমরা জানি যে পুঁথি সাধারণত অত্যন্ত শুভ্র হয়, সুতরাং নীল গ্লাসে রাখলে সে একটু হলেও তার বর্ণ বিবর্ণ হয়ে যায়। আকাশের গায়ে যে তারাটি জ্বলছে এখনো, রাত্রির অবসান হয়েছে, সকাল আগত প্রায়, তার যেন একই রকম রূপ। সুতরাং কবি এইখানে একটি অনুষঙ্গ ব্যবহার করেছেন। পরের অংশটা দেখো, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। এখানে দেখো যে দেশওয়ালি বলে একটি শব্দ শুনতে পাচ্ছ এখানটায়। দেশওয়ালি হচ্ছে আমাদের আদিবাসী একটি জাতি, যারা যাযাবর, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মের জন্য ঘুরে বেড়ায়, জীবনযাপনের জন্য ঘুরে বেড়ায়। তারা স্বভাবতই তারা নিম্নবিত্ত সম্প্রদায়ের হয়। সুতরাং নিম্নবিত্ত সম্প্রদায়ের হওয়ার কারণে তাদের কাছে যে শীতের সময়ে তাদের শরীরকে উত্তপ্ত রাখার জন্য যে প্রয়োজনীয় যে বস্ত্রটুকু তাদের থাকে না, তাই সারা রাত সেই হিম থেকে দূরে থাকার জন্য তারা কি করে? অসত্য পাতা দুমড়ে এখনো তারা আগুন জ্বালিয়েছে, অর্থাৎ সেই অসত্য পাতাগুলোকে পুড়িয়ে, সেগুলোকে দুমড়িয়ে মুচড়ে সে আগুন জ্বালিয়ে তারা রাতটা অতিবাহিত করে। কিন্তু এই করতে করতেও কিন্তু সকাল হয়ে গেছে প্রায়। তাই সেই সময় কি হয়েছে? সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই। কোন কোন আলো? যে আগুনটা জ্বলছিল, সেই আগুনটা কেমন ছিল? সেই আগুনটা ছিল মোরগ ফুলের মতো লাল আলো।
কিন্তু সকাল হচ্ছে, সূর্যের কিরণ আস্তে আস্তে পড়ছে, তাই সেই কুমকুমের মতো, কুমকুম হচ্ছে মেয়েদের কপালে যে টিপ পড়ে, লাল রঙের যে টিপ পড়ে, সেটাকে কুমকুম বলে। সুতরাং এই সূর্যের আলোয় সেই আগুনের যে শিখা, তার রংটা কিন্তু অনেকটা ম্লান হয়ে গেছে। আর কি হয়েছে? হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ সবুজ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলঝিল করছে। আর ওই আগুনটা কেমন হয়েছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তোমরা জানো শালিক পাখি সাধারণত দেখতে খুব একটা সুশ্রী নয়, এবং তারপরে আবার যদি রোগা শালিক হয় তাহলে তার যেন তার হৃদয়ের যে বিবর্ণ ইচ্ছা মানে তার মধ্যে যে ধূসরতা, সেই ধূসরতা, তার হৃদয়ের যে ইচ্ছাটা, উড়ে যাওয়ারও ইচ্ছাও তার মধ্যে থাকে না। তাই এই আগুনের যে শিখা, সেই শিখা যেন সেই রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতোই মনে হয়েছে লেখকের কাছে। আর সেই সঙ্গে কি সকাল হয়েছে, সকালের আলো ফুটে উঠেছে, আর চারিদিকে গোটা বন এবং গাছপালার যে পাতা, সেগুলোতে কিন্তু শিশির পড়েছে। চারিদিকের বন এবং আকাশ তখন ঝিলমিল করে উঠেছে সূর্যের আলো ছটায়। এটা একটি ভোরের কথা লেখক বলেছেন। দ্বিতীয়ত আরেকটি ভোরের কথা তিনি উপস্থাপন করেছেন। দেখো, আরেকটি কথা তিনি বলছেন, দেখো বইয়ে লেখা আছে, ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এখানে আরেকটি অনুসরণ, সেখানে কি দেখছি আমরা? একটি হরিণ, সে সারা রাত কিন্তু পালিয়ে বেরিয়েছে। কেন? নিজেকে বাঁচানোর জন্য। কোথায় থেকে? হিংস্র পশুর আক্রমণ থেকে। বিশেষত এখানে বলা হয়েছে চিতাবাঘিনীর কথা, চিতাবাঘিনীর আক্রমণ থেকে। আর সাধারণভাবে ভগবানের একটা সৃষ্টি, যে হরিণের যে শিং থাকে, সে শিংগুলো সাধারণভাবে বাঁকা বাঁকা থাকে। সুতরাং সাধারণভাবে তাকে সেই বাঁকা শিং বিভিন্ন লতা পাতা গুল্ম জাতীয় উদ্ভিদে বেঁধে যেতে পারে। সুতরাং তাকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়েও চলতে হয়। তাহলে তাকে অনেকখানি নিজের প্রাণ বাঁচানোর জন্য সারা রাত দৌড় করতে হয়েছে। একদিকে সেই চিতাবাঘিনীর আক্রমণ, এবং তাকে তার আক্রমণ থেকে, তার হিংসা লোলুপতা থেকে বেঁচে থাকার জন্য তাকে সারা রাত এক বন থেকে কোথায় যেতে হয়েছে? তাকে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে করে। সেই নিকষ কালো অন্ধকার বন, অর্থাৎ মেহগিনীর বন, যেমন মেহগিনীর যে গাছ, সেখানে যেমন নক্ষত্রের আলো পর্যন্ত পৌঁছতে পারে না, সুতরাং তেমনই নিকষ কালো অন্ধকার। এবং সেই অন্ধকারের মধ্যে সে কোথায় কোথায় ছুটছে? সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। এইভাবে ছুটতে ছুটতে তার মনের মধ্যে কিন্তু সবসময় সে একটা আশা নিয়ে আছে যে কখন সকাল হবে, কখন ভোর হবে, তাহলে সে পরিত্রাণ পাবে। এবং এইভাবেই সকাল হয়েওছে, এসেছে সে ভোরের আলোয় নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। হরিণীটি ভেবেছিল যে আমি তো বেঁচে গেলাম, দিনের আলো ফুটে উঠেছে, চিতাবাঘিনী আমাকে আর আক্রমণ করতে পারবে না, প্রাণটা আমার বেঁচে গেছে। তাই সে নিশ্চিন্তে সেই বাতাবি লেবুর মতো সবুজ কচি ঘাসগুলো সে এক করে চিবোচ্ছিল। খাবার পরে সে কাছেই যে নদীতে নেমেছে, শীতল তীক্ষ্ণ ঠান্ডা সেই শীতল ঢেউ গোটা শরীরে সে দিয়ে একটা বিহ্বল যে শরীরটা, ক্লান্ত সারা রাত্রির যে ক্লান্তি এবং বিহ্বল শরীরটাকে একটা আবেগ দেওয়ার জন্য। তার কেমন মনে হয়েছে? লেখক এখানে বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য অর্থাৎ মাতৃজঠর থেকে যখন একটি সন্তান জন্মগ্রহণ করে, তখন সেই অন্ধকার থেকে সে যখন বাইরে বেরিয়ে আসে, তার নতুন প্রাণের জন্য তার মনের মধ্যে যে উল্লাস তৈরি হয়, এখানেও মনে হয়েছে তার নবজন্ম লাভ করেছে। তারপরের লাইন কি আছে?
এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে, সাথে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। তার মনের মধ্যে এটাও আশা ছিল যে তার যে সৌন্দর্য সেটাও যেন অন্য হরিণীর চোখে সে ঈর্ষা কাতর হয়ে পড়ে, সে অন্য হরিণীটি, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় আছে, দেখো, সাহসে এবং সাথে। সারা রাত সে একটা সাহস দেখিয়েছে এই বাঘিনীর কাছ থেকে, এই চিতা বাঘিনীর কাছ থেকে সে নিজেকে বাঁচিয়েছে। সুতরাং এই সাহসের কথা অন্য হরিণীর কাছে সে তুলে ধরার একটা প্রচন্ড স্বাদ তার ছিল। কবিতার শেষের যে অংশটি এবার আমরা পড়ব, এটাই হচ্ছে একটা ক্লাইম্যাক্স। ঠিক এই সময়ে যখন হরিণীটি সে স্নানে মগ্ন, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হীন নিষ্পন্দ নিরপরাধ। ঠিক এই সময় একটা চরম, একটা অদ্ভুত একটা আওয়াজ, বনের মধ্যে পাখির আওয়াজ হবে, পশুদের আওয়াজ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা অদ্ভুত ধরনের আওয়াজ। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইতস্ততভাবে বন্দুক ছড়িয়ে আছে, এবং ওই আওয়াজটি অন্য কিছুর নয়, একটি বন্দুকের গুলির আওয়াজ, যে গুলির আঘাতে সঙ্গে সঙ্গে সে হরিণীর রক্তে লাল হয়ে গেছে সেই নদীর জল। কেমন লাল? এখানে মচকা ফুলের পাপড়ির মতো লাল। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে কবি আরেকটি চিত্র অঙ্কন করছেন, যে কিছু মানুষ টেরিকাটা চুলের, যারা নাগরিক সভ্যতায় বড় হয়েছে, সেই মানুষরা এই হরিণীর মাংসকে আগুন জ্বালিয়ে রান্না করছে, এবং তারা ইতস্তত বন্দুক ছড়িয়ে বিভিন্ন জায়গায় সিগারেটের ধোঁয়া তুলে তাদের পুরনো দিনের গল্পে মগ্ন হয়ে আছে। অর্থাৎ এখানে কবি একটি, আমি প্রথমেই যেটা বলছিলাম, যে একটি গভীর সত্যের কথা তিনি এই কবিতার মধ্যে দিয়ে রূপক হিসেবে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হরিণীর এটি একটি গল্প, এবং তার পাশাপাশি অন্তঃসলীলা হিসেবে, সলীলা হয়ে যে বক্তব্যটি কবি আমাদের রাখতে চেয়েছেন, যে প্রকৃতিকে রক্ষা করা মানুষের কর্তব্য, বন্য জন্তু, জানোয়ার এবং বন্য প্রাণকে, তাদের নিষ্পাপ বন্য প্রাণকে রক্ষা করা আমাদের কর্তব্য। কিন্তু নাগরিক মানুষের ক্ষুধার তাড়নায় এবং তাদের বিভিন্ন ফুর্তি করার জন্য তারা নির্বিচারে এভাবে একদিকে যেমন বনকেও ধ্বংস করা হচ্ছে, ঠিক তেমনি করে আমাদের নিরীহ প্রাণীগুলোকেও হত্যা করা হচ্ছে। এই যে হরিণ একটি নিরীহ প্রাণী, তাকে মেরে তারা মাংস এবং প্রস্তুত করে তারা তাদের উল্লাস, তারা নিজেদের যে প্রবৃত্তি, যে তাড়না, ক্ষুধার তাড়না শুধু নয়, তারা আসেনি, তারা একটা মজা করার জন্য, আনন্দ করার জন্য তারা এখানে এসেছে, একটা পিকনিক করার জন্য বলতে পারি। সুতরাং কবি এই গভীর সত্যের কথা একদিকে যেমন হরিণীর গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন, পাশাপাশি এই গভীর সত্যের বিষয়টিও কিন্তু অন্তঃসলীলা হিসেবে, রূপক হিসেবে আমাদের কবিতার মধ্য দিয়ে তিনি বলেছেন। তো যাই হোক, আমরা কবিতাটি পাঠ করলাম, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা জানো যে মাল্টিপল চয়েস বিভিন্ন কোশ্চেন হয়, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয়। এবছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি লাইন, যে ব্যাখ্যাগুলো তোমরা বারবার করে শুনবে, ব্যাখ্যাগুলো শুনলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা লিখতে পারবে। এবং এখান থেকে 5 নম্বরের কিছু প্রশ্ন হয়। 5 নম্বরে যেমন 2-3টে প্রশ্ন করলে তোমরা সমগ্র প্রশ্নগুলোকে মোটামুটিভাবে উত্তর দিতে পারবে। আমি বলি, শিকার কবিতায় কবি ভোরের প্রকৃতি ও জীবনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটা একটি প্রশ্ন, 5 নম্বরের একটি প্রশ্ন। দ্বিতীয় আরেকটি প্রশ্নের কথা তোমরা লিখে নাও, শিকার কবিতায় ভোর শব্দটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আরেকটি প্রশ্ন দেখো, শিকার কবিতায় যে নির্মম সত্যের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। এই 3টে প্রশ্ন যদি যথাযথভাবে
আশা করি যে আলোচনা থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। লিখে ফেলতে পারলে কিন্তু অন্য যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখতে পারবে। সময় সংক্ষিপ্ত সময়, আমরা পরবর্তী টপিক আবার কখনো সুযোগ পেলে আমরা আলোচনা করব। ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।